তুই কি মেয়েটার সাথে আসলে ইন্টিমেট হয়েছিস? চুপ কর শালা, মেজাজ এমনিতেই খারাপ, আর খারাপ করিস না। নিকোটিনের শেষ টানটা দিয়ে বলে, করতেই পারলাম কই। তাহলে তুই কি করেছিস? এই অবস্থায় কি করা হলো? তেমন কিছু করিনি, টেনে রুমে নিয়ে এসেছি, জবরদস্তি করেছি। পুরোটা কমপ্লিট হওয়ার আগেই মেয়ে বেহুশ। তুই এইটুকু মেয়ের সাথে জবরদস্তি করিস? মেয়েটা বাচ্চা ব্রো, রাখ তোর বাচ্চা। 6 মাসের বাচ্চার মেয়ে হয়ে যাবে, আসছে বাচ্চা। একটা বাচ্চা মেয়েকে কোনো বাবা বিয়ে দেয়? আমার আর ওর বয়সের ডিফারেন্স জেনেই বিয়ে দিয়েছে। জিয়ান, তুই তো আমার বন্ধু জিয়ান না? আমি তো জিয়ানকে চিনি, সেই তো মেয়েদের সম্মান করে, ভদ্র প্রকৃতির একজন আদর্শ পুরুষ। ভদ্রতাকে আমি দাফন করে দিয়ে এসেছি ওই বাড়ির উঠোনে। কি দোষ ছিল আমার? ভালোবাসছিলাম এইটুকুই। সবার বিরুদ্ধে যে বিয়ে করে নিজের অর্ধাঙ্গিনী বানাতে চেয়েছিলাম, এইটাই ভুল। এইখানে সুনয়নার দোষটা কোথায়? সাপের বংশের মানুষ আসবে কোথায় থেকে? ওরা সব কয়টা সাপ, তাই 20 দাঁত আগে উপড়ে ফেলবো। ভাগ্যিস পিরিয়ড শুরু হয়েছে, নয়তো আমি ওর এমন হাল করতাম, জীবনে অন্য কোনো পুরুষের কথা চিন্তায় আনতেও ওর রুহু কেঁপে উঠতো। তুই যাচ্ছিস কবে? তোর ছুটি শেষ হচ্ছে কবে? সিগারেট ধরাতে ধরাতে বলে, 5 দিনের ছুটি, 3 দিনই শেষ, আর 2 দিন বাকি আছে। আচ্ছা লাবিব কই? ওরে তো আমার বিয়ের দিন থেকে দেখছি না, মোবাইলও সুইচ অফ। লাবিব গ্রামে গেছে। লাবিবের কথা স্যার, আমার কথা শোন। মেয়েটাকে 1 বছর সময় দে, এইবার এসএসসি দিবে, সেইটা শেষ করুক। ততদিনই তোর সাথে ওর সম্পর্ক মজবুত হোক। এমন কিছু করিস না মেয়েটার সাথে যাতে তোকে ছেড়ে দিতে বাধ্য হয়। দ্রুত উঠে দাঁড়িয়ে হন হন করে বেরিয়ে আসলো নাহিদের রুম থেকে। সোজা বাসায় এসে নিজের রুমে ঢুকলো। খাটের উপর তাকিয়ে দেখে খাটের উপর বসেই চকলেট খেতে ব্যস্ত নয়না। শার্টের কলার কাঁধ দিয়ে পরে, কাঁধের বেশ খানিকটি স্পষ্ট। ঝাঁঝলই কণ্ঠে ডাকলো, এই মেয়ে। ভয়ে চকলেটটা মুখের পাশে লেপটে গেল। হাত পেছনে নিয়ে চকলেট লুকিয়ে রাখলো। তোমার সমস্যা কি? সবসময় নিজের শরীর দেখানোর চেষ্টা করো কেন? এইসব কি পড়েছ? শাড়ি কই তোমার? নয়নার বলতে ইচ্ছে করলো, আমার নাম সুনয়না, নট এই মেয়ে। চোখ পিটপিট করে তাকাচ্ছে আর মনে মনে এইসব ভাবছে। কি হলো, উত্তর দাও, শাড়ি কোথায় তোমার? নয়না উঠে দাঁড়িয়ে বলে, এই তো। পুরো শাড়ি পেঁচিয়ে কোমরেই গুছিয়ে রেখেছে। দাঁড়ানোর ফলেই সাথের হাতার ভেতরে হাত দুটো হারিয়ে গেছে। জিয়ানের এইবার রাগ না হাসি আসছে। সামনের দিকে ভালো করে তাকিয়ে মনে মনে বলে, আসলেই তো বাচ্চা লাগছে দেখতে। মুখেই চকলেট লেপটে আছে, শাড়ি এমনভাবে পেঁচিয়ে রেখেছে 2 কদম হাঁটলেই উষ্টু খেয়ে পড়বে। বুঝলাম না, পুরো পরিবারই কি আমার সাথে আবার এক ধোঁকা করলো? বিয়ের দিনই তো জলপাই রঙের লেহেঙ্গা পরা মেয়েটাকে এত বাচ্চা লাগেনি। এই মেয়ে, এইদিকে আসো। নয়না বারবার হাতা দুটো উপরের দিকে উঠানোর চেষ্টা করছে। কয়েকবার চেষ্টা করে মোটামুটি হাত দুটো কাবু করতে পেরেছে। শাড়ি একটু উঁচু করে সামনে এগোতে চাইলেই বেডের ওপর থেকে দাপুস করে পড়ে যেতে নিলেই জিহান ধরে ফেল। জিহানের গলায় জড়িয়ে ধরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে নয়না। মনে মনে বলে, হায় আমার রণবীর কাপুর। জিয়ান ঠাস করে নিচে ফেলে দেয়। নয়না জোরে বাবাগো বলে চিৎকার করে ওঠে। আরও চিৎকার দেওয়ার আগেই জিয়ান নয়নার মুখ চেপে ধরে। মনে মনে নয়না বলে, তুই একটা ভিলেন, তোকে আমি এমন শিক্ষা দেব, খালি আরেকটুকু সাহসটা বাড়ুক আমার। রুমের মধ্যেই বসে না থেকে যাও, মেয়েটার কাছে যাও, খোঁজ নাও। মেয়েটাকে দেখো তোমার ছেলে তার অবস্থা কি করেছে। দরকার পড়লে ডাক্তার খবর দাও। ডাক্তার সুলতানা পারভিনকে কল করলেই চলে আসবে। নাজিম সাহেবের কথা শেষ করার আগেই নয়নার গলার স্বর কানে আসলো। মিতা বেগম দ্রুতই ছুটে আসলেন রুমে। এসেই দেখে নয়নের নিচে পড়ে আছে। জিয়ান তার খুব কাছেই মুখ চেপে রেখেছে। মিতা বেগম জিয়ান বলে ডাক দিতেই জিয়ান নয়নাকে ছেড়ে দিয়ে দূরে সরে আসলো। মিতা বেগম দ্রুতই এসেই নয়নাকে বুকের সাথে চেপে ধরলো। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, তোমার এই অবস্থা কেন মা? নয়না আর চোখেই জিয়ানের দিকে তাকাচ্ছে। রুম থেকে বের হ। জিয়ান সাদা শার্ট নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। মিতা বেগম নয়নাকে ধরেই বেডে বসালেন। কোমল সুরে জিজ্ঞেস করলেন, তুমি শাড়ি পরতে পারো না? নয়না মাথা নাড়িয়ে অসম্মিত জানালো, আসো আমি পরিয়ে দেই। বলেই নিজের আঁচল দিয়ে নয়নের মুখে লেপ্টে থাকা চকলেটটা মুছে দিলেন। সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন। তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনছি। আচ্ছা, সকালেই তোমার কেমন নাস্তা পছন্দ? নয়না মিতা বেগমকে জড়িয়ে ধরে কেঁদে দিল। শাড়ি পরানোর সময় মিতা বেগম নয়নার শরীরে বিভিন্ন চিহ্ন দেখছে, যা তার ছেলের বদলাতে বাচ্চা মেয়েটার শরীরের স্থান পেয়েছে। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কেঁদো না নয়না, শরীরে খুব ব্যথা করছে। আমাকে বলো তোমার কি সমস্যা হচ্ছে, আমি আপনার সাথেই থাকবো আন্টি। আচ্ছা ঠিক আছে, তবে জানো তো বিয়ের পর মেয়েদের একমাত্রই ভরসার যোগ্য আশ্রয়স্থল স্বামী। নয়না মিতা বেগমের আঁচল খামচে ধরল।
গত রাতে তার সাথে যা হয়েছে এরপর এই মানুষটার সাথে স্বাভাবিক হতে পারিনি কখনো। মিতা বেগম নয়নার ভয় বুঝতে পেরে নয়নাকে বলল, তোমার স্বামী ততটা খারাপ না, যেই রূপ তুমি দেখেছ সেইটা তোমার বোনের ওপর রাক্ষোভ থেকে। তবে জানো, তোমাকে ভালোবাসা দিয়ে ওর এই রাগ মোচন করতে হবে। তুমি চিন্তা করিও না, আমি তোমাকে সাহায্য করব আদর্শবান স্ত্রী হয়ে উঠতে। এখন বসো, আমি খাবার নিয়ে আসি। মিতা বেগম চলে যেতেই নয়নার নিরঞ্জনার কথা মাথায় আসলো। আচ্ছা, নিরঞ্জনা আপু কি লাবিব নামের একটা ছেলেকে ভালোবাসতো? তাহলে ওই তিত করলার সাথেই কি সম্পর্ক? নিরঞ্জনা আপু কি টু টাইমিং করতো? কেন এমনটা করলো আমার সাথে? নিরঞ্জনা আপু কেন করলে? তোমাকে আমি কোনোদিনই ক্ষমা করব না। চোখের পানি মুছেই ড্রেসিং টেবিলের ওপর রাখা একটা মোবাইল দেখতে পেল। দ্রুতই মোবাইলটা হাতে নিয়ে সাইড বাটন ক্লিক করতেই মোবাইলের স্ক্রিনেই দুজন কোপত কোপাতি হাসা জলক পিক ভেসে উঠল। এটা তো নিরঞ্জনা আপু আর তিত করলা, দুজনই এতটা ক্লোজ। তার মানে আমি যা ভাবছি তাই। মোবাইলটা হাত থেকে রাখার আগে কেউ ছো মেরে নিল। কর্কশ কণ্ঠে বলে, সাধারণ বোধবুদ্ধি নেই, পারমিশন ছাড়া কারো পার্সোনাল জিনিসে হাত দিতে নেই। আপনি নিরঞ্জনা আপুকে কতদিন ধরে চেনেন? সে কফিয়ত আমি তোমাকে দেব না। নয়নার দিকে চোখ ফেরাতেই চোখ গেল গলার দিকে, রক্ত জমাট বেদেই কালো হয়ে থাকে চিহ্নর ওপর। মানে একজন রেখে ঘরের কোণে আমাকে আনলে? মলিন কণ্ঠেই বলল নয়না। তোমার বয়স কত? পিছন থেকেই মিতা বেগম বললেন, 16 বছর। এখন মনে হলো বইয়ের বয়স জানতে হয়, বিয়ের আগেই জানতে হয়, বিয়ের পরে না। সরি আম্মু, আমার ভুল হয়েছে, আমি আমার ভুল শুধরে নেব। আজই সুনয়নাকে ওদের বাসায় ফিরিয়ে দিয়ে আসবো। লাবিব নিরঞ্জনার পিঠের চুল সরিয়ে ঘাড়ে আলতো করে চুমু খেলো। কোমরে হাত রেখে নিজের বক্র জড়িয়ে নিয়ে কানের কাছে ফিসফিস করে বলে, ভালোবাসি আমার প্রিয়তমা। নিরঞ্জনা কিছুটা সরে দাঁড়ালো। লাবিব কতবার বলবো, বিয়ের আগে আমার এইসব পছন্দ না। আমরা বিয়েটা কবে করছি না আমরা বিয়ে। ভালোবাসি আমি তোমাকে, কি অদ্ভুত, তোমাকে টাচ করলেই আমার শরীর জ্বলে উঠে। তা তো উঠবেই। পাইলট জিয়ান রোজ চৌধুরীকে খুব মিস করছো বুঝি? এতই যখন রোজের জন্য প্রেমী উতলিয়ে পড়ে, তাহলে আমার সাথে আসলে কেন? রেজাকে বিয়ে করে ওইখানে হানিমুন সেরে ফেলতে। নীলঞ্জনা ঠাস করে লাবিবের গালে চর বসিয়ে দেয়। আমার এখন মনে হচ্ছে আসলেই আমি ভুল মানুষের জন্য সবাইকে ত্যাগ করেছি। তুমি আমাকে সত্যি সত্যিই ভালোবাসো তো? আমি তোমাকে কি বলেছি? জাস্ট এতটুকুই তো, শারীরিক সম্পর্ক আর বিয়ের পরে জড়াবো পবিত্রভাবে। যেই পুরুষ শরীরের পাগল হয় সেই তো কখনোই ভালোবাসতে পারে না। তার নেশা শরীর পেলে একদিন ঠিক তার নেশা কেটে যায়। আমি আজ এক্ষুনি বাসায় চলে যাব, তোমার সাথে আর এক মুহূর্ত থাকবো না। আমার পরিবার আর আমার যা মান সম্মান যাওয়ার তা তো ধুলোতেই মিশে গেছে। তোমার মতো মানুষের সাথে থেকে নিজের আত্মমর্যাদা বিসর্জন দিতে পারবো না। লাবিব নিরঞ্জনার হাত ধরে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। কি করব বলো? তোমাকে দেখলেই আদর করতে ইচ্ছে করে নিজের মধ্যেই তোমাকে মিশিয়ে নিতে। আজ আমি তোমাকে বিয়ে করব। আমি তোমাকে বিয়ে করতে পারবো না লাবিব। আমার মন বলছে তোমার আমার প্রতি কোনো ফিলিংস নেই। এভাবে বলছি তো ভুল হয়েছে। এই কানে ধরে সরি বলছি, প্লিজ এইবারের মতো সরি এক্সপেক্ট করো ময়না পাখি। করতে পারি এক শর্তে। কি শর্ত বলো ময়না পাখি? তোমার জন্য এই অদমের জানও হাজির। কথা দাও আমাদের মাঝে কখনো তুমি জিয়ানকে টেনে আনবে না। আমি যদি ওকে সত্যি ভালোবাসতাম তাহলে ওরে ছেড়ে তোমার কাছে আসতাম না। জিহান আমার স্কুল লাইফের ভালোবাসা। তখন আমি নোহাম বাচ্চা ছিলাম, আবেগেই বেসেছি। তোমার সাথে পরিচয় হওয়ার পর আমি অনুভব করেছি, হ্যাঁ এইটাই ভালোবাসা। লাভ ইউ আমার ব্যক্তিগত ময়না পাখি। এইবার যাও, বিয়ের আয়োজন করো। তুমি নাস্তা করে রেডি হও, আমি কাজে নিয়ে আসছি। অপেক্ষায় রইলাম প্রেমিকা থেকে প্রিয়তমা স্ত্রী হওয়ার। আম্মু আমি সত্যি দুঃখিত, সুনয়নের বয়সটা যে এত কম আমি বুঝতেই পারিনি। যাই হোক, আমি আমার ভুল শুধরে নেব। তোমার কি বিয়েটাকে ছেলে খেলা মনে হয় জিয়ান? বিয়ে হচ্ছে জন্মন্তনের বন্ধন। এটা তোমার কিনে আনা কোনো শোপিস না। ভালো লাগলে কিনে আনলে, ভালো না লাগলে ছুঁড়ে ফেলে দিলে। তুমি যথেষ্ট ম্যাচিওর, তাই নিজের জ্ঞান কাজে লাগাও। বোকাদের মতো কাজকর্ম করার কোনো মানে নেই। নয়না তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। যাওয়ার সময় জিয়ানকে বলে গেল আমি যাবো আর আসবো, ওর সাথে কোনো রকম মিসবিহেভিয়ার করবে না। নয়না বেডে এক কোণে বসে বসে চোখ ঘুরিয়ে রুমটা দেখতে লাগলো। বাপরের রুমের ফার্নিচার থেকে শুরু করে রুমের দেওয়ালের রং পর্যন্ত সাদা। এত সভ্যতার জড়ানো মানুষ এতই খারাপ হয়? এই মেয়ে শোনো, প্রথমত আমার নাম সুনয়না, নট এই মেয়ে। তুমি না বাচ্চা কাকে বলে জানেন?
মন চাইলেই আপনি যার গাল টেনে দিতে পারেন, কোলে নিতে পারবেন তাকে। আমাকে দেখেই কি বাচ্চা মনে হয়? পুরোই 33 কেজি আমার ওজন, আমার বয়স 16। তো বাচ্চা আর এই মেয়ে দুইটাই কোনোটাই আমার সাথে যায় না। তার মানে তুমি হোচর পাকা। আপনি যাই বোঝাতে চান আমি বুঝবো না, কারণ আপনি জেলাপি পেঁচানোর চেয়েও কঠিন পেঁচান। আর ভাববেন না আমি ভীত, আমার কিন্তু অনেক সাহস। জানেন, আমার ক্লাসের রাফির নাক ফাটিয়ে দিয়েছিলাম এক ঘুষিতেই। আপনি বড় তাই কিছু বলিনি। কাল রাতে যা করেছেন আপনার নামে মামলা করা উচিত। মামলা হলেই পরে দেখে নেব থানায়। আমি তো ভীষণ ভয় পেয়েছি। আপনার মুখে গান মানায় না, আপনার মুখে করলার মতো তেতা কথা মানায়। এই আপনাকে আন্টি ছোটবেলায় মধু মুখে দেয়নি? তুমি তো বড্ড বেশি কথা বলো। তোমাকে আজ আমি বাসায় দিয়ে আসবো। বয়সের চেয়ে কথা বেশি শিখেছো পিচ্চি কোথাকার। একদম পিচ্চি বলবেন না। জিয়ান হুট করে নয়নাকে কোলে তুলে নিল। এই ছাড়ুন, আমি কিন্তু চিৎকার করব। নয়নার গালের পরপর দুটো চুমু খেলো, এরপরে বেডে বসিয়ে দিয়ে বলে, বাচ্চাদের এইভাবে কোলে নিয়ে আদর করতে হয়। মনে মনে নয়না বলে, নোহাল 6 তলা বিল্ডিংয়ের মতো দেহ আর লম্বা নয়ত, আমি বুঝতাম আমাকে নিয়ে মজা করার শাস্তি কত কঠিন। জিয়ান নয়নার সামনে বসলো। প্রথমবার নয়নার দিকে নজর দিল, ভালোভাবে লক্ষ্য করলো হলদে পরশা গায়ের রং, পিঙ্কিশ পিঙ্কিশ একজোড়ো ঠোঁট, হরিণের মতো টানা টানা একজোড়া চোখ, চোখ জোড়া অদ্ভুত সরলতা। হঠাৎই কপালের ডান পাশে চোখ পড়তেই জিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। ঠিক নীলাঞ্জনার কপালের ডান পাশে যেইখানে তিল, নয়নারও সেম। আপনি রেগে যাচ্ছেন কেন? আমার ভয় করছে। জিয়ান হুট করেই নয়নার চুলগুলো মুট করে ধরলো। তোমাদের মতো মেয়েদের আমার চেনা আছে। এই রূপের জালে আমাদের মতো ছেলেদের জীবন ধ্বংস করে দিস। তোদের এমন অবস্থা করা উচিত যাতে আর কোনো ছেলের জীবন নষ্ট না হয়। ভালোবাসাকে তোদের কাছেই খেলনা মনে হয়। নয়না ব্যথায় কুকড়ে উঠল, চোখের কানিশ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো অশ্রুকণা। ব্যথাতুর কণ্ঠে অনয়ন সুরে বললে, প্লিজ ছাড়ুন, আমায় লাগছে। মিতা বেগম রুমে এসে এই দৃশ্য দেখে চিৎকার করে বলে, জিহান এইসব কি হচ্ছে? মানা করছিলাম তো ওর সাথে মিসবিহেভ করতে। হাতে থাকা খাবারের ট্রেটা টেবিলের উপর রেখে নয়নাকে আগলে নিলেন বুকে। জিহান ততক্ষণ রুম ছেড়ে যাওয়ার জন্য পা বাড়িয়েছে। দাঁড়াও। মিতা বেগমের কণ্ঠ শুনেই স্থির হলো জিহানের পা। আম্মু প্লিজ, এই মুহূর্তে আমার কোনো রকম জ্ঞান বা নেই, শোনার মতো মানসিকতা বা ধৈর্য কোনোটাই নেই। আমাকে একটু একা থাকতে দাও। তোমার মেজাজ নিয়ে ডিপ ফ্রিজে রেখে আসো। আজ তুমি যেটা করলে আমার ভাবতেই ঘিন্নে হচ্ছে। তোমার মতো সন্তান আমি গর্ভে ধারণ করেছি, এইটুকু একটা মেয়ে, তুমি ওর উপরে শারীরিক মানসিক টর্চার করে যাচ্ছ। তোমার প্রেমিকা তোমাকে ধোকা দিয়ে আরেক ছেলের সাথে পালিয়ে গেছে, তাতে এই নিষ্পাপ মেয়েটার কি দোষ? আর কোন মেয়ে এমন মেজাজ সহ্য করবে? মেয়েটার ঠিক ডিসিশন নিয়েছে তোকে ছেড়ে যাওয়া। আর হ্যাঁ, মনে রেখো, ও আজ থেকে আমার মেয়ের মতো। জীবনে দ্বিতীয়বার ওর গায়ে আঘাত করার চিন্তা করলে তোমার মতো ছেলেকে অস্বীকার করতে আমি দুবারও ভাববো না। জিহান বাইরে এসে সোজা চিলকোঠায় চলে আসলো। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। আচ্ছা, ছেলে মানুষের হৃদয় ভেঙে গুড়িয়ে ফেললেও কি তার কান্না করা মানা? আমি কি দোষ করেছিলাম? শুধুমাত্র নীলাঞ্জনাকেই ভালোবাসতাম। আমি তোমাকে কিভাবে বোঝাবো আম্মু? নীলাঞ্জনাকে আমি খোলসের আড়াল থাকা মুক্তর মতো যত্নে রেখেছিলাম। নিজে শত আঘাত সহ্য করলেও কখনো ওর শরীরে সামান্য আঁচড়ও আসতে দেইনি। কেউ কেন বুঝে না ছেলেদের হৃদয় আছে? তাদের হৃদয়ের রক্ত খনন কেউই কেন দেখতে পায় না? তারাও পুরে বিহারের অনলের সেই দুঃখ হৃদয়ের আত্মনাদ কারো হৃদয়ের স্পর্শ করে না কেন? কেন? তুমি ভুল ছিলে না। তুমি ছিলে সাধ্য ফোটা সুবাসী ফুল, যার গ্রানের মাদকতাই আমাকে নিঃস্ব করে দিয়েছে।